দেহ ওই রিপোর্টে, ওই তদন্ত রিপোর্টে প্রকাশ করা হয়েছে। তারা বেশ কিছু কাজ করেছে যেই কারণে নিরাপত্তা ব্যবস্থাটা অনেক বেশি সহজ হয়ে গিয়েছিল হ্যাকারদের জন্য এর মধ্যে ঢুকে পড়া এবং সুইফটটাকে ব্যবহার করার ক্ষেত্রে। এসবও রিপোর্টে আছে। তার মানে কিছু ভারতীয় ওখানে ইনভলভ ছিল। এখানেও ইনফ্যাক্ট ভারতীয় হ্যাকারদের কথা বলা হয়েছে এবং আমরা ধারণা করতেই পারি বর্তমানে বাংলাদেশ ব্যাংকের ভেতরেও এই নিরাপত্তা, সাইবার সিকিউরিটি, এই সেই নাম করে নানান লোকজন, ভারতীয় লোকজন ওখানে আছে, থাকতেই পারে। আমাদের মনে থাকার কথা, ইফ আই এম নট রং, একটা নাম মিস্টার জোহা, একজন আইটি স্পেশালিস্ট বাংলাদেশি গিয়েছিলেন এবং উনি ওখানকার নিরাপত্তা ত্রুটি কীভাবে হয়েছে তার সাথে ভারতীয়দের ইনভলভমেন্ট থাকতে পারে বলে উনি এক ধরনের আভাস দিয়েছিলেন। এরপর ওনাকে গুম করে ফেলা হয় এবং ওনার কপাল ভালো, উনি শেষ পর্যন্ত ফেরতও আসেন, মনে থাকার কথা। সুতরাং এগুলো আমরা যদি একত্র করি, আমাদের কনটেক্সটটা কী বলে? আমাদের কনটেক্সটটা বলে এরকম ঘটনা বাংলাদেশে ঘটতে পারে এবং ঘটলেও সেটা আমাদেরকে জানতে দেওয়া হবে না, আমাদের কাছে লুকিয়ে রাখা হবে, সেই চেষ্টা হবে। কারণটা খুব স্বাভাবিক। গতকালে ভিডিও করেছি, আপনারা জানেন বাংলাদেশের নেট রিজার্ভ এখন $12.5 বিলিয়ন কিছু বেশি হবে, $13 বিলিয়ন নিচে তো বটেই। আসলে এক্স্যাক্ট অঙ্কটা জানা যায় না, কারণ বাংলাদেশ ব্যাংক এটা জানাই নাই। কর্মকর্তারা বিভিন্ন রকম মিডিয়াকে জানাচ্ছেন এবং তাতে একবার এক এক রকম, কিন্তু এটা কোনোভাবেই 13-র বেশি না, 13-র কম। আমার হিসাবে গ্রসলি মিলিয়ে টিলিয়ে আমি কয়েকটা তো সূত্র থেকে দেখেছি, পত্রপত্রিকা থেকেই, সেখানে এটা 12.5-র কিছু বেশি হবে। সো এই সময় যদি আরও কয়েক বিলিয়ন ডলার, $2-3 বিলিয়ন আপনার নাই হয়ে যায়, এই সময় এই খবরটা আমাদের কাছে কেমন হবে আমরা নিশ্চয়ই বুঝতে পারি। সুতরাং সরকার এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে, যদি হয়ে থাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে, এবং এটাই সরকারের দিক থেকে খুব স্বাভাবিক চেষ্টা হওয়ার কথা, সেটাই হয়েছে। আর আমাদের দেশে বাংলাদেশকে ভারত যেভাবে লুট করছে, বিভিন্ন ফর্মে লুট করেই যাচ্ছে, ক্রমাগত করেই যাচ্ছে। এখন বাংলাদেশের রিজার্ভও সেখানকার হ্যাকাররা সরিয়ে নেবে এবং শেষ পর্যন্ত এটাতে বাংলাদেশের কিছু উচ্চবাচ্য করার থাকবে আমি মনে করি না। যদি ওই রিপোর্টে বলা হয়েছে কোয়াইটলি তারা তদন্ত করার চেষ্টা করছেন, তো দুই দেশের তদন্ত সংস্থা, দুই দেশের গোয়েন্দারা নাকি করছেন। কনটেক্সট আরও আছে, সেই কনটেক্সটটাকে আমরা যদি একত্র করে, এই রিপোর্টেই আছে নর্থ ইস্ট নিউজের, এই যে বাংলাদেশ ব্যাংকের সাংবাদিক প্রবেশ নিষেধ করিয়ে দেওয়া হলো কিছুদিন আগে হঠাৎ করে, এটা তো সবসময় চর্চা, ইতিহাসে প্রথমবার সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ করা হলো। আমরা কমন সেন্স দিয়ে যেটা বুঝতে পেরেছি, যেহেতু ডলার রিজার্ভ নিয়ে ক্রাইসিস আছে, ব্যাংকের নানা রকম 2 নম্বরই আছে, লুটপাট আছে, ডাকাতি আছে, সেগুলোর ব্যাপারে খবর তারা ধামাচাপা দিয়ে রাখার জন্য এসব করেছে, এটা আমরা লজিকলি ভেবেছি। কিন্তু জনাব দেবপ্রিয় একটা কথা বলেছিলেন এরপর এই প্রবেশ করতে না দেয়া নিয়ে, আমি জায়গাটা একটু পড়ি। উনি এই সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়ে বলছেন, এতদিন সেখানে তথ্যের নৈরাজ্য চলছিল, এখন অপঘাত ঘটছে, বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না। তার মানে কি বার্তা দিচ্ছে? ওখানে এমন কিছু ঘটেছে তা যদি জনসম্মুখে আসে তাহলে বড় ধরনের নাশকতা হয়ে যাবে। ডোনাল্ড লুট সফরে ওবায়দুল কাদের মানসিক অস্থিরতায় ভুগছেন, অভিযোগ রুহুল কবির রিজভীর। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুট সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মানসিক অস্থিরতায় ভুগছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, লুট সফর নিয়ে বিএনপির কোনো নেতা কোথাও কথা বলেননি, অথচ ওবায়দুল কাদের সাহেব প্রতিদিনই এ নিয়ে প্রলাপ বকছেন। মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বানে লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, ওবায়দুল কাদের বলেছেন, ডোনাল্ড লু কি বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেবে? লু কি নিষেধাজ্ঞা দিয়ে যাবে? এই আশায় আছে বিএনপি তার সফর নিয়ে এবং সে কি করবে এই নিয়ে কোথাও কোনো কথা বলেছে? কিন্তু ওবায়দুল কাদের বলে যাচ্ছেন, জ্বরে যেমন মানুষ প্রলাপ বকে তেমনি উনি প্রলাপ বকছেন। এর কারণ কি আমরা জানি না? জনগণকে বিভ্রান্ত করার জন্য ক্ষমতাসীন দলের নেতারা নানা কথা বলছে উল্লেখ করে তিনি বলেন, তার একটি হলো মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর এই সফর নিয়ে প্রলাপ বকা, কিন্তু তাতে জনগণ বিভ্রান্ত হবে না। বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ধার ধারে না। তারা অংশগ্রহণমূলক নির্বাচনে কথা বলে, কিন্তু তারা একতরফা নির্বাচন করতে চায়। তার প্রমাণ হচ্ছে বিগত সংসদ নির্বাচনের আগে সারা দেশ থেকে বিএনপি এবং যারা গণতন্ত্রের কথা বলে তাদের বন্দী করে রাখে। 7 জানুয়ারি নির্বাচনের আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 25 থেকে 26 হাজারের বেশি নেতাকর্মীকে তারা গ্রেপ্তার করেছিল। নির্বাচনে অন্য কোনো দল অংশ নেয়নি, জনগণও ভোট দিতে যায়নি। এদিকে সরকারের পতন কোনোভাবেই ঠেকানো যাবে না, হুঁশিয়ারি এবি পার্টির। গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত না করলে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ আর 5% অবৈধ ডামি সরকারের পতন কোনোভাবেই ঠেকানো যাবে না বলে মন্তব্য করেছে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির নেতৃবৃন্দরা। তাই রিজার্ভের পতন ও ডলারের দরপতনের সঙ্গে সঙ্গে এই অবৈধ ডামি সরকারের পতন অনিবার্য হয়ে উঠেছে।
বুধবার রাজধানী বিজয়নগরস্থ দলটির কেন্দ্রীয় কার্যালয় অর্থনৈতিক অব্যবস্থাপনা, আমদানি রপ্তানির নামে ডলার পাচার ও উচ্চ দ্রব্যমূল্য জনগণের চরম ভোগান্তির প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনে এবি পার্টির আহ্বায়ক এএফ সোলাইমান চৌধুরী বলেছেন, দেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে, এটা সত্য, কিন্তু আসলে কি উন্নয়ন হয়েছে নাকি উন্নয়নের নামে লুটপাট হয়েছে, সেটা একটা বিরাট প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এদিকে রিজার্ভ আজ শূন্য হতে চলেছে। দেশ আজ অর্থনৈতিক অব্যবস্থাপনার চোরাবালিতে আটকে গেছে। অর্থনৈতিক এই সংকটে দেশের সবাইকে সচেতন ভূমিকা রাখতে হবে বলেও আহ্বান জানিয়েছেন তিনি। সোলাইমান চৌধুরী বলেছেন, 5টি ধানে যদি একটি চাল উৎপাদন হয় তাকে আমরা কি উন্নয়ন হিসেবে গ্রহণ করব? কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি চার্জের নামে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, যা সরকারের বিভিন্ন সিন্ডিকেট সদস্যরা করেছে। তিনি বলেন, দেশের মানুষ কাজ পাচ্ছে না, অথচ প্রতিবেশী একটি দেশের হাজার হাজার মানুষ এখানে অবৈধভাবে কাজ করছে, দেশের টাকা বিদেশে নিয়ে যাচ্ছে। ব্যাংকগুলো জবরদখল করে দলীয় লোকজনের মধ্যে বন্টন করা হয়েছে, যার প্রধান উদ্দেশ্যই ছিল জনগণের আমানত যেন তেনভাবে নিজেদের পকেটে ঢোকানো। দলটির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, এই সরকার কম গণতান্ত্রিক বেশি উন্নয়নের স্লোগান দিয়ে দেশের মানুষ ও বুদ্ধিজীবী মহলকে বোঝাতে চেয়েছেন তারা দেশকে সিঙ্গাপুর, থাইল্যান্ডের মতো উন্নত দেশে পরিণত করবেন। তাদের কাছে গণতন্ত্র, মানবাধিকার গুরুত্বপূর্ণ নয়, তথাকথিত উন্নয়ন গুরুত্বপূর্ণ। সূত্র দৈনিক মানবজমিন।